আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন সাথে আছি, আমি ফারজানা করিম, আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। অর্থায়ন বাতিল করে বাংলাদেশের জনগণের মর্যাদা হানি করেছে বিশ্বব্যাংক, সংসদে অর্থমন্ত্রী যে কোনো মুহূর্তে বৈঠক। অর্থায়ন থেকে সরছে না জায়গা, বাংলাদেশ সরকার অন্য দাতাদের চুক্তি বাতিলের বিষয়টি সুরাহা করবে আশা। অযোগ্য কোম্পানি বাতিল হওয়াতেই বাংলাদেশের উপর রুষ্ট বিশ্বব্যাংক, পদ্মা সেতু প্রকল্পে এডিবিরও না। একদিন পর উল্টো পথে হাঁটলেন যোগাযোগ মন্ত্রী, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের কাছে ঋণ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। অর্থায়নে বিকল্প উৎসের কথা জানতে চায় বিএনপি, জনস্বার্থে না হলে ক্ষমতায় গেলে চুক্তি বাতিল। এবং দেশ গঠনের চেতনা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান, যুদ্ধ অপরাধের বিচার শেষ করতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। নেপালে ধান রোপণ উৎসবের খবর। এবারে বিস্তারিত। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থায়ন চুক্তি বাতিল করে বাংলাদেশের জনগণের মর্যাদা হানি করেছে বিশ্বব্যাংক। 300 বিধিতে বক্তৃতায় তিনি বলেছেন, দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক এভাবে বাংলাদেশের মর্যাদাহানি করতে পারে না। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে যে কোনো মুহূর্তে ব্যাংকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট। পথ চলাকালে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য হয়েছে এবং রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এবং তারও আগে শনিবার এক বিবৃতিতে পদ্মা সেতুর চুক্তি বাতিল নিয়ে বিশ্বব্যাংকের বিবৃতি অগ্রহণযোগ্য বলে নাকচ করেন অর্থমন্ত্রী। সোমবার রাতে জাতীয় সংসদে বক্তৃতায় পদ্মা সেতু নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বিশ্বব্যাংকের 29 জুনের চিঠিতে যে 3 শর্তের কথা উল্লেখ করা হয় তা গ্রহণ করলে বাংলাদেশের জন্য অমর্যাদার হতো বলে মনে করে সরকার। প্রস্তাবগুলোতে সমস্যা হচ্ছে যে আমরা কোনো কিছু প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতির অপরাধ যেন স্বীকার করে দিচ্ছি। সেজন্য তাদের প্রস্তাবে রাজি না হয়ে আমরা বিভিন্ন উপায়ে তাদের উদ্বেগ নিরসনের চেষ্টা করি। তাদের 2 নম্বর প্রস্তাবের কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু দুর্নীতি দমন কমিশন এই জন্য অনেক আগেই তাদের তদন্ত টিম গঠন করেছেন। তাদের 3 নম্বর পরামর্শ, দুর্নীতি দমন কমিশনের যেসব আইনকানুন রয়েছে তার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে দুর্নীতি নিয়ে সমঝোতা স্মারক সই করতে চেয়েছিলেন। আমার কাছে এটি অপমানজনক মনে হয়েছে। বিশ্বব্যাংকের সব ধরনের শর্ত বাংলাদেশের আইনের মধ্যে থেকে মেনে নেওয়ার প্রতিশ্রুতির পরও চুক্তি বাতিল করে সংস্থাটি পুরো দেশকে অপমান করেছে বলে মনে করেন অর্থমন্ত্রী। আমি মনে করি বিশ্বব্যাংক যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন তাতে এই দেশটাকে অপমান করা হয়েছে এবং তারা যে অপবাদটি দিয়েছেন তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। আমরা আমাদের রুটিন পদ্ধতির বাইরে গিয়ে অত্যন্ত ভাবে বিশ্বব্যাংকের সব সুপারিশ বিবেচনা করেছি। তারপরও আশাবাদী অর্থমন্ত্রী, ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশা ছাড়ছেন না তিনি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বিশ্বব্যাংক যেভাবে চুক্তিটি বাতিল করেছেন সেটি যথাযথ হয়নি এবং তাদের বিজ্ঞপ্তি জাতি হিসেবে আমাদের অপবাদ দিয়েছে। আমি মনে করি বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের এবং এটি গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মূল্যবানও বটে। বিশ্বব্যাংক অসমর্থিত বা অসম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে একটি দেশকে এভাবে অপবাদ দিতে পারে না বা সে দেশের জনগণের মর্যাদাহানি করতে পারে না। আমরা যে কোনো মুহূর্তে বিশ্বব্যাংকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় লিপ্ত হব বলে আমি আশা রাখি। আমি জোর গলায় বলতে পারি যে কোথাও কোনো অপচয় বা দুর্নীতি হয়নি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই অর্থ বছরে আমরা পদ্মা সেতুর কাজ ইনশাআল্লাহ বাংলাদেশ ছেড়ে দেখব। ধন্যবাদ। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকারের সহযোগী সংস্থা জাইকা।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে তারা আশা করছে গঠনমূলক উপায়ে বিশ্ব ব্যাংক এবং এডিবির সঙ্গে সমস্যার সুরাহা করবে বাংলাদেশ সরকার। পদ্মা সেতু নির্মাণে জাইকার প্রায় $42 কোটি সহায়তা দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের বিরোধের শুরু পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের পছন্দের কোম্পানি কাজ না পাওয়ার পর। পদ্মা সেতু প্রকল্প বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী জানিয়েছেন, চীনের একটি কোম্পানিকে মূল সেতুর কাজ দিতে বারবার অনুরোধ করছিল বিশ্ব ব্যাংক। তবে কোম্পানিটি ভুয়া কাগজপত্র জমা দিলে তালিকা থেকে নাম বাদ দেয় মূল্যায়ন কমিটি। রিপোর্ট থাকছে শারমিন আজাদের। গত বছর জুলাই মাসে পদ্মা সেতু নির্মাণে 5টি কোম্পানির নাম চূড়ান্ত করে বিশেষজ্ঞ প্যানেল। 11টি থেকে বেছে নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 2টি চীনের, 2টি কোরিয়ার ও 1টি ফ্রান্সের। যে প্যানেল তাদের বাছাই করে তাতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ 3 জন ছিলেন জাপানের, 1 জন হল্যান্ডের, 1 জন নরওয়ের এবং 5 জন বাংলাদেশের। প্যানেল চেয়ারম্যান জামিলুর রেজা চৌধুরী বলেছেন, তাদের কাছে মূল যোগ্যতা ছিল 400 ফুট গভীর ভিত্তির সেতু তৈরির মতো অভিজ্ঞতা। কিন্তু বিশ্ব ব্যাংকের পছন্দ ছিল এমন কাজে অনভিজ্ঞ চায়না রেলওয়ে ব্রিজ নামের একটি কোম্পানি। ওয়ার্ল্ড ব্যাংক বারবার বলতে থাকলো যে চায়না একটা কোম্পানি, এটাকে কেন বাদ দিচ্ছ, এত বড় কোম্পানি ব্রিজ করেছে। আমাদের তো করতেছিল ডিজাইন কনসালটেন্ট, এই কম, তাদের চায়না অফিস আছে, তাদের বললাম তোমরা খোঁজ খবর নাও যে এই যে বলতেছে এই কোম্পানিটা কাজ করেছে। বিশ্ব ব্যাংকের অনুরোধই ফের চীনা কোম্পানিটি সম্পর্কে খোঁজ খবর করে মূল্যায়ন কমিটি। কিন্তু প্রমাণ হয় তারা চীনে যে সেতু নির্মাণের অভিজ্ঞতার দাবি করেছে তা আসলে ক্যালিফোর্নিয়ার অন্য এক সেতুর, যা নির্মাণ করেছে অন্য একটি কোম্পানি। এসব ভুয়া কাগজপত্র দেখালে আর তদবির করেনি বিশ্ব ব্যাংক, তবে বাদ সাধে কনসালটেন্সি ফার্ম নিয়োগের বাছাইয়ে। 40 তলা বিল্ডিং এর উচ্চতা সম্পন্ন একটা এরকম ইস্পাতের নল, এটাকে হাতুড়ির মতো বাড়ি দিয়ে মাটির নিচে নিতে হবে। 3-4টা কোম্পানি আছে যারা এরকম কাজ করতে পারে। পদ্মা সেতু প্রকল্পে এডিবি এবং জাইকার কোঅর্ডিনেটর হিসাবে কাজ করার কথা ছিল বিশ্ব ব্যাংকের। আইডিবি আলাদা করে কাজ করার কথা বললে তাতেও অনুমোদন দেয়নি বিশ্ব ব্যাংক। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। এদিকে বিশ্ব ব্যাংকের পথ অনুসরণ করে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবিও পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। কারণ ব্যাখ্যা করে এডিবি বলেছে, বিশ্ব ব্যাংক প্রকল্পের সমন্বয়ক এবং প্রধান অর্থায়নকারী হওয়ায় বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তকে সম্মান করতে হচ্ছে। তবে অন্য 2 দাতা সংস্থা জাইকা এবং আইডিবি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায়নি। রিজভি নেওয়াজের রিপোর্ট। পদ্মা সেতুর অর্থায়ন চুক্তি বাতিল করে বিশ্বব্যাংকের ঘোষণার পর দ্বিতীয় সর্বোচ্চ ঋণদাতা সংস্থা এডিবিও চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাংক যে কারণে অর্থায়ন চুক্তি বাতিল করেছে তারাও সেই কারণকে সম্মান দেখিয়ে চুক্তি বাতিল করছে। কারণ সুশাসন এবং দুর্নীতির ব্যাপারে এডিবি এবং বিশ্বব্যাংক একই নীতি অনুসরণ করে থাকে। নতুন করে আবার এডিবির কাছ থেকে অর্থায়ন পাওয়া সম্ভব কিনা সেই প্রশ্নের আপাতত সদুত্তর জানা নেই কারো। আইনগতভাবে এটা হতে পারে যদি এডিবি রাজি হয়, কিন্তু একটা জিনিস আছে ডিফ্যাক্টো অ্যান্ড ডিজোর। হবে কিন্তু ডিফ্যাক্টো এটা হবে কিনা আমার সন্দেহ, মানে বাস্তবেতে এটা হবে কিনা। কারণ হচ্ছে বোর্ড এবং এডিবির বোর্ড কিন্তু মোটামুটিভাবে সেম এক্সিকিউটিভ ডাইরেক্টর সেখানে আছেন এবং তাদের প্রভাবশালী মেম্বাররা কিন্তু একই গভর্নমেন্টকে প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাংক এবং এডিবি ছাড়া অন্য 2 ঋণদাতা জাইকা এবং আইডিবি পদ্মা সেতুর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করছে সেতু নির্মাণের সহজ শর্তে কম সুদে ঋণ পাওয়ার সম্ভাবনা। যে অনেক সরকারি কর্মকর্তা আছেন যারা এখনো ইয়েতে আছেন, তারা যদি রিজাইন করেন বা তারা যদি সরে দাঁড়ান, তাহলে তো জিনিসটা মানে পথটা খুলে যায় এই ব্যাপারে আরেকটু আগায় যাওয়ার, এবং দেশের সাথে আমি তো মনে করি তারা সেটা করা উচিত, এবং সেক্ষেত্রে সরকারকে কোনো করতে হয় না, করতে হয় না। 6.17 কিলোমিটার সেতু নির্মাণে অর্থায়নকারী সমস্যাগুলোর সমন্বয়ক ছিল বিশ্বব্যাংক। এককভাবে সবচেয়ে বড় ঋণদাতাও ছিল তারা, $120 কোটি। এর 8 কোটি জাইকা 40 কোটি আর আইডিবির দেওয়ার কথা ছিল $13 কোটি। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক এবং এডিবি অর্থায়ন চুক্তি বাতিল করার পর সংকট নিরসনে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সমঝোতার বিষয়টিকে সরকারের প্রেস্টিজ ইস্যু হিসেবে না দেখে অর্থনীতির স্বার্থ হিসেবে দেখার পরামর্শ তাদের। রিপোর্ট শারমিন আজাদের। 2004 সালে পদ্মা সেতু নির্মাণের জন্য যখন পরিকল্পনা করা হয় তখন এর নির্মাণ খরচ ধরা হয়েছিল 10,000 কোটি টাকা। স্বপ্নে সেই সেতুর সম্ভাব্য নির্মাণ খরচ এখন দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করায় নির্মাণ খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। সেই হিসাব মাথায় রেখে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো সংস্থার কাছ থেকে কম সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণের পক্ষে তারা। পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে আরেকটা বড় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং এর ফলে আমরা পদ্মা সেতু কখন শুরু করতে পারবো এবং কারা কারা এটার সাথে থাকবে এবং সম্ভাব্য অর্থায়নের সূত্রগুলি কি হতে পারে সে ব্যাপারে যে অনিশ্চয়তাটা ছিল সেটা আরও ঘনীভূত হয়েছে বলে আমার মনে হয়। বিশ্বব্যাংক ছাড়া অন্য কোনো উৎস থেকে ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ হলে তা ব্যয়বহুল হবে বলে মত অর্থনীতিবিদদের। আমাদের জাতীয় একটা প্রকল্প হিসেবে এটাকে আমাদের গ্রহণ করা উচিত, সেহেতু আমাদের এটার অর্থায়নের যে বিকল্প সূত্রগুলি আছে বা বিশ্বব্যাংকের সাথেও আবার একটা সমঝোতার ভিত্তিতে এটা করা সম্ভব কিনা সে ব্যাপারেও আমাদের কিন্তু চিন্তাভাবনাটা একটু উন্মুক্ত রাখতে হবে বলে আমার মনে হয়। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন প্রয়োজনে আরও বেশি শর্ত মেনে নিয়ে হলেও বিশ্বব্যাংকের সাথেই ঋণ চুক্তি করে পদ্মা সেতু হওয়া উচিত। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু নিয়ে চমক দেখানোর কথা বলার একদিনের মাথায় উল্টো পথে হাঁটলেন যোগাযোগ মন্ত্রী। বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের কাছে ঋণ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এও বলেছেন তদন্ত শেষ হওয়ার আগে চুক্তি বাতিলের সিদ্ধান্ত রহস্যজনক। সঞ্জয় চাকির রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ বাতিল করাই এই সেতু নির্মাণ প্রকল্প নিয়ে বেশ চাপের মুখে সরকার। আর এজন্য মালয়েশিয়ান কনসোর্টিয়ামের মাধ্যমে সেতু নির্মাণের আশা রাখলেও বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি থেকেও এখনো সরে যেতে চান না যোগাযোগ মন্ত্রী। আপনার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনি বাংলাদেশের সে প্রমাণ হওয়ার আগেই বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে শাস্তি দিতে পারেন না। সদ্য প্রেসিডেন্টের সিদ্ধান্ত দিয়ে গেছেন নতুন বিশ্বব্যাংকের আমাদের অর্থমন্ত্রীর অনুরোধের প্রতিধ্বনি করে আমিও বলতে চাই এবং আমাদের ফ্রেন্ডদের কাছেও আমার অনুরোধ, যার আপনারাও বলুন বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট যেন বিষয়টি তদন্তনাধীন বিষয়ে যেন তদন্ত না করে এভাবে একটা দেশকে শাস্তি না দেয়। বিশ্বব্যাংকের পথ ধরে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবিও পদ্মা সেতু প্রকল্পে ঋণ না দেওয়ার যে সিদ্ধান্তের কথা জানিয়েছে তাকে অস্বাভাবিক হিসাবে দেখছেন না যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন এটাই নিয়ম। লিড পার্টনার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এর সঙ্গে এডিবি আছে, জাইকা আছে, আইডিবি আছে। এখন যদি লিড পার্টনার কোনো প্রজেক্ট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে তাহলে এটা খুব স্বাভাবিক কারণে অন্যরা তাদেরকে যোগাযোগ মন্ত্রী জানান পদ্মা সেতু প্রকল্পের ঋণ প্রত্যাহার করলেও বিশ্বব্যাংক বা এডিবির অন্য প্রকল্পে এর প্রভাব পড়বে না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। অভিযুক্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি পুনরুজ্জীবিত করে পদ্মা সেতু নির্মাণের সুযোগ এখনও আছে বলে মনে করে বিরোধী দল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য কোনো উৎস থেকে পদ্মা সেতুর অর্থ সংগ্রহের চুক্তি করা হলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করে দেবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা চুক্তি বাতিল করার পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয় বিশ্বব্যাংকের তদন্ত প্রতিবেদনে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের প্রতিষ্ঠান সাকোকে নীরবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে দুর্নীতির সব অভিযোগই সঠিক সময়ে সরকারকে জানিয়েছে বিশ্বব্যাংক। অপেক্ষাকৃত কঠিন শর্তে বিকল্প অর্থায়নের সন্ধান করে দেশকে দীর্ঘমেয়াদী সংকটে না ফেলে বিশ্বব্যাংক প্রদত্ত দুর্নীতির তথ্যের ভিত্তিতে মোতাবেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি সমাধান করে
বিশ্ব ব্যাংকের চুক্তি পুনর্জীবিত করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সুযোগ এখনো রয়েছে বলে আমরা মনে করি। এম কে আনোয়ার বলেন, পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন এখন যে কথা বলা হচ্ছে তাতে জনগণের সমর্থন নেই। পদ্মা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের শর্তাবলী দেশবাদী বাস্তবসম্মত ও গভীরভাবে পরীক্ষা করবে। এসব শর্তাবলী বিশ্ব ব্যাংকের প্রস্তাবিত ঋণের শর্ত হতে কঠিনতর বা বিরূপ হলে বিএনপি ক্ষমতায় গেলে এতদ সংক্রান্ত সকল চুক্তি জনস্বার্থে বাতিল করা হবে। তবে জনগণ বিএনপিকে পুনরায় নির্বাচিত করলে বিএনপি দুটি পদ্মা সেতু নির্মাণ করবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে বিএনপি আমলে এক প্রতিমন্ত্রীর নাইকো দুর্নীতি নিয়ে করা হলে প্রাপ্ত মহাসচিব বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বিএনপি। করেছেন, আইটিতে দিয়েছেন, অন্য মন্ত্রণালয় দিয়েছেন, আরেকটি মন্ত্রণালয় দিয়েছেন। এখানে এটাই প্রমাণিত হয়েছে যে এই মন্ত্রীকে বিশেষ একটা কারণে তাকে রক্ষা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ভয়াবহ ক্ষতির শিকার হবে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রেলওয়ের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রেলের 8 কর্মকর্তা কর্মচারী এবং নিয়োগ পরীক্ষায় সম্পৃক্ত 9 স্কুল শিক্ষককে। এছাড়া ডেস্টিনের বৃক্ষরোপণ কার্যক্রম বিষয়ে প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গঠনে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য আর প্রগতির চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব, স্বাধীনতার 40 বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ, এই স্লোগান নিয়ে শুরু হওয়া উৎসবে সারা দেশের নাট্যকর্মীদের অংশগ্রহণে 102টি নাটক প্রদর্শন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এগিয়ে এসেছে সংস্কৃতিসেবীরা। আমরা যে বাঙালি, সংস্কৃতি আমাদের একটা ঐতিহ্যগত এবং আমি বলবো মজ্জাগত। বাঙালি মাত্রেই কিন্তু কিছু কিছু আমাদের মাঝে সাংস্কৃতিক চেতনা রয়েছে, কিন্তু সেই চেতনাকে জাগ্রত করা এবং তাকে কাজে লাগানো শুধুমাত্র দাবি আদায়ের ক্ষেত্রে না, দেশ গড়ার ক্ষেত্রেও আমাদের সংস্কৃতি একটা বিশেষ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। সরকার শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ পৃষ্ঠপোষকতা দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে সাংস্কৃতিক আন্দোলনকে কাজে লাগাতে হবে। আমাদের তরুণ প্রজন্ম তারা আমাদের সঠিক ইতিহাস জানতে পারবে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। এমন একটা সময় উদ্যোগটা নেওয়া হয়েছে যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। কাজে আমি মনে করি যে এই বিচারের কাজে জনসম্পদ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের এই নাট্য উৎসব বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি। আগামী 14 জুলাই পর্যন্ত চলবে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক কামারুজ্জামানের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন। 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলেছে, 71-এ আল বদর বাহিনীর প্রধান সংগঠক হিসেবে কিলিং স্কোয়াড গঠন করে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধ করেছেন কামারুজ্জামান। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। দ্বিতীয় ট্রাইব্যুনালে কামারুজ্জামানের উপস্থিতিতে তার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। আদালতকে তারা জানান, কামারুজ্জামান তখন বৃহত্তর ময়মনসিংহ জেলায় ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন। পরে ওই অঞ্চলের আলবদর বাহিনীর প্রধান সংগঠক হন তিনি। পাকিস্তানি বাহিনীর সহায়তায় আলবদর বাহিনী যে মানবতাবিরোধী অপরাধ করে তার বিবরণ তুলে ধরে প্রসিকিউশন। আসামি কামরুজ্জামান ময়মনসিংহ জেলায় প্রথম আলবদরের প্রধান সংগঠক হিসেবে আর্মি ক্যাম্প, টর্চার ক্যাম্প সংগঠিত করে
এবং কিলিং স্কোয়াড তৈরি করে। বুদ্ধিজীবী হত্যাটা খুব কম সময়ে বেশিভাবে সম্ভব হয়েছিল। শহীদ বদিউজ্জামানকে তার বাড়ি থেকে ধরে এনে সারা রাত ধরে আহমদপুর ক্যাম্পে রেখে অত্যাচার করেছিল। আহমদপুর রাস্তার উপরে তাকে গুলি করে হত্যা করেছে। সোহাগপুর গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ লোকদেরকে হত্যা করেছে এবং প্রায় 120 জনকে হত্যা করেছে। ৭১ পরবর্তী সময়ে দালালদের বিচারে আইন করা হলেও বঙ্গবন্ধুর সাধন ঘোষণায় অনেকেই মুক্তি পান। তাদের আবারও বিচার নিয়ে প্রশ্ন উঠলে তার জবাবও দেওয়া হয়। 4 লক্ষ বাঙালিকে স্বদেশে ফিরিয়ে আনার জন্য একটি কম্প্রোমাইজে এসছে, যার কৌশলগতভাবে সেখানে সাধারণ ক্ষমা করেছে। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে তিনি ক্ষমা করেন নাই। মানবতা বিরোধী অপরাধের জন্য কামরুজ্জামান 1973 সালের আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত বলে বক্তব্য শেষ করে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদে ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে। বিরতির পরে থাকছে পণ্য কর বাড়ানোর প্রতিবাদে জাপানে ক্ষমতাসীন দলের 50 এমপির পদত্যাগ, সংকটের শঙ্কা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ মানুষের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক সেডাপের মহাপরিচালক দুর্গা প্রসাদ পাদোয়াল বিদায়ী সাক্ষাৎ করতে গেলে গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল 15টি সদস্য দেশের উন্নয়নে কাজ করে সেডাপ। বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক ভিত মজবুত রাখতে পারায় প্রশংসা করেন সংস্থাটির বিদায়ী মহাপরিচালক। আওয়ামী লীগ নেতারা বলেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আগামীতে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বিএনপি। তারা বলেছেন পদ্মা সেতু ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিএনপি যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে চায়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রধান বিরোধী দল সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। বিরোধী দলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে একে ষড়যন্ত্র দাবি করে যুব মহিলা লীগের এই বিক্ষোভ সমাবেশ। বিগত 4 দলীয় জোট সরকারের সময়কার দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। আপনার মুখে আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শোভা পায় না। আপনি যুদ্ধাপরাধীদের রক্ষা করবার জন্য মানুষের চিন্তাকে অন্য খাতে প্রবাহিত করবার জন্য আজকে এই দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে। জাতীয় সংকটে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার মানসিকতা তৈরির আহ্বান জানান তারা। আজকে মিথ্যাচার করবেন, আজকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন, দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার চেষ্টা করবেন, জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করবেন। কোন অবস্থাতেই এই নতুন প্রজন্মের মানুষ, সাধারণ মানুষ তার বরদাস্ত করবে না। আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। আগামী নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্নে বিপদ যতই থাকুন না কেন এই রকম ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে পারবেন না, বরং পরিণতি আরো ভয়াবহ হবে ভবিষ্যতে। বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিবাদে মিছিল করেছে যুবলীগ। ধানমন্ডি 32 নম্বর সড়কে মিছিল শেষে সেখানেই সমাবেশ করে তারা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ ও বন মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে দলের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেন তাদের মুখে পদ্মা সেতুর ঘটনাবলী নিয়ে মন্তব্য করা মানায় না। তিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কড়া সমালোচনা করে বলেন 4 দলীয় জোট সরকার আমলেই কালো টাকা সাদা করা হয়েছে সবচেয়ে বেশি। তার শাসন আমলেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরপর 5 বার বাংলাদেশকে শীর্ষ দুর্নীতিবাজ দেশ হিসেবে চিহ্নিত করেছিল। মেঘলা কিন্তু বেগম খালেদা জিয়া যখন নিজের দুর্নীতি আড়াল করার জন্যে, পরিবারের দুর্নীতি আড়াল করার জন্যে এবং সার্বিকভাবে তার সরকারের গত 5 বছরের শাসনামলের দুর্নীতিকে আড়াল করার জন্যে, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যে মিথ্যাচার করছেন, তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে চোরের মায়ের বড় গলা। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশের, তখন দুর্নীতিতে
বাংলাদেশ পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, যেটা বাংলাদেশের জন্য প্রচন্ড লজ্জাস্কর। এবং তিনি নিজে কালো টাকা সাদা করে তিনি প্রমাণ করেছেন তার কাছে অবৈধ অর্থ ছিল। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সভাপতিত্ব করেন সুকুমার চৌধুরী। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত এবং অন্যরা। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। নেপালের কৃষকরা দেশব্যাপী ধান রোপণ উৎসব বা রোপাইন ফেস্টিভ্যাল উদযাপন করেছেন। দিনটিতে দই চিরা সহ রকমারি খাবার খেয়ে নেচে গেয়ে কাদা মাটি ছুঁড়ে উৎসবে মাতেন কৃষকরা। পুরুষ সদস্যরা জমি চাষের উপযোগী করার পর দল বেঁধে ধান রোপণ করেন নারীরা। দীর্ঘদিন থেকে চলে আসছে নেপালের ঐতিহ্যবাহী এ উৎসব। শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। পণ্য বিক্রয়ের উপর কর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাপানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির 50 এমপি পদত্যাগ করেছেন। তাদের মধ্যে 38 জন নিম্নকক্ষের এবং 12 জন উচ্চকক্ষের সদস্য। সরকারি ঋণ কমানো এবং জনকল্যাণ কাজে তহবিল বাড়াতে গত সপ্তাহে বিক্রয়যোগ্য পণ্য বিক্রিতে 5% থেকে 10% কর আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। তখনই এর বিরোধিতা করেন ডেমোক্রেটিক পার্টির হেভিওয়েট নেতা ইশিরো ওজাওয়া। তার নেতৃত্বেই অন্য এমপিরা পদত্যাগ করেন। 1993 সালেও ওজাওয়া ডেমোক্রেটিক পার্টি থেকে একবার পদত্যাগ করেছিলেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। রমজানে কেউ কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে কিনা তা নিয়ে সরকার সতর্ক বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী জি.এম. কাদের। ব্যবসায়ীদের প্রতিযোগিতা আইনের প্রয়োগ বিষয়ে আলোচনায় তিনি বলেছেন, সিন্ডিকেট ভেঙে ফেলতেই আইন করা হয়েছে। সভায় বক্তারা বলেছেন, আইন থাকার পরও ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে কারণ আইনের সঠিক প্রয়োগ নেই। তবে হাল ছাড়বে না সরকার, এমন মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। এবার জানিয়ে দিচ্ছি পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় উত্তরাঞ্চলে রোপা আউশ চাষে এবার কৃষকদের সেচ বাবদ অতিরিক্ত খরচ হবে প্রায় 400 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই তথ্য দিয়ে বলেছে, ওই অঞ্চলের 16 জেলার বেশিরভাগ এলাকাতে গত বছরের তুলনায় বৃষ্টি কম হয়েছে। ফলে খাদ্য উদ্বৃত্ত জেলা বগুড়া সহ অনেক এলাকাতেই রোপা আউশ চাষ সম্পূরক সেচের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বগুড়া থেকে রৌফ জালালের রিপোর্ট। গত বছর মে ও জুন মাসে বগুড়ার বৃষ্টিপাত রেকর্ড করা হয় 454 মিলিমিটার, আর এবার মধ্য জুন পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র 200 মিলিমিটার। এরপরও কৃষি বিভাগ আউশ চাষের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছেন। কয়েকদিন আগে যে বৃষ্টিপাত হয়েছে তাতে আমাদের রোপণ কার্য পুরোদমে চলছে এবং আমাদের অনেক ক্ষেত্রে আমরা শ্যালো টিউবওয়েল চালু করে দিয়ে প্রাথমিক রোপণ কার্যগুলো করতেছি। আমরা আশা করছি আগামী 10 থেকে 12 দিনের মধ্যে রোপণ কার্য শেষ হবে। কর্মকর্তারা বলছেন, এবার উত্তরের 16 জেলায় 2,64,000 হেক্টর রূপো আউশ চাষের লক্ষ্যমাত্রা পূরণে মাত্র সম্পূরক সেচের জন্য ব্যয় করতে হবে প্রায় 395 কোটি টাকা। আর এখানেই সংকটে পড়েছেন কৃষক। আপনি সব জিনিসের দাম বেশি বলছেন, কিষাণ খরচ করে ধানের দাম নাই তো, লস তো হচ্ছে। বৃষ্টি না হয় অনেক এলাকাতেই এখনো রোপণ করা সম্ভব হয়নি আউশ চারা। গত বছর
10 হেক্টর জমিতে মালঞ্চা ইউনিয়নে ওরপা আউশ আবাদ হয়েছিল। এবছর এ পর্যন্ত শুধুমাত্র 10 হেক্টর জমি আবাদ হয়েছে। তা আমরা কৃষক ভাইদেরকে এই ডিপ এবং শ্যালো চালু করে তারা আউশ আবাদ করার জন্য বলছি। অনাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বরন্দ এলাকার আউশ চাষিরা। সেচের জন্য জেলায় ইতিমধ্যেই গভীর নলকূপ চালু করা হয়েছে 1080টি। সেখানে প্রতি হেক্টর সেচ খরচ লাগছে 4500 টাকা। রৌফ জালাল, চ্যানেল আই, বগুড়া। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের বাজারে এসেছে ভারতের ওয়াটারপ্রুফ এক্সপার্ট ডক্টর ফিক্সিট। বাজারজাত উদ্বোধন করেন পিডিলাইট ইন্ডাস্ট্রিজের সিইও সঞ্জয় বাহাদুর। উপস্থিত ছিলেন পিডিলাইট স্পেশালিস্ট কেমিক্যাল বাংলাদেশের পরিচালক মানব ঘোষ এবং অন্যরা। এবারে জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 129 টাকা 11 পয়সা, ইউরো 104 টাকা 35 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 52 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 16 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 9 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 295 টাকা 41 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। মোবাইল শপিং অ্যাপ্লিকেশন আনছে আইবিএম। এর ফলে গ্রাহক দোকানের যে কোনো পণ্যের উপর মোবাইল ধরা মাত্র অ্যাপ্লিকেশনটি ওই পণ্যগুলো চিনতে পারবে এবং পণ্যের মান, খাদ্যগুণ ও মূল্য সম্পর্কিত তথ্য দেবে। $38 কোটি ক্লাউড ভিত্তিক গেম পরিষেবা গাইকাইকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে সনি। এই চুক্তির মাধ্যমে সনি তার গেমগুলো অন্য গেম কনসোল নেই এমন গেমারদের কাছে পৌঁছে দিতে পারবে। $6 কোটি আইপ্যাড মামলার নিষ্পত্তি করবে অ্যাপল। আইপ্যাড নাম নিয়ে প্রভিউয়ের করা মামলার সমঝোতা হিসেবে এই অর্থ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। এর সাথে সংবাদে আবারও নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি। বিরতির পরে যা থাকছে: মধ্য ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্গম চরাঞ্চলের সহায়তা না পেয়ে দুর্ভোগে বানভাসী মানুষ। বিরতির পর আমন্ত্রণ, যাচ্ছি পরের সংবাদে। পাহাড় ধসে জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ে গড়ে ওঠা বসতিগুলো 1 সপ্তাহের মধ্যে পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শারিয়া হোসেন, রিয়া রিপোর্ট। বৃহত্তর চট্টগ্রামের জনসংখ্যা 70 লাখ। ঝুঁকির মধ্যে পাহাড়ে ঘর বানিয়ে বা দখলদারের কাছ থেকে ভাড়া নিয়ে বসবাস করছে 50,000 থেকে 1 লাখ মানুষ। সবসময় পাহাড় ধসে প্রাণহানির ঘটনার পর নড়েচড়ে বসে সরকারি বিভিন্ন সংস্থা। এবারও প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যুর পর নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য যদি যারা কেউ বাধাগ্রস্ত করে, তাদেরকে প্রতিহত করার জন্য যারা যে পাহাড়ের মালিক, তারা ফৌজদারি মামলা দায়ের করবেন। চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে দ্রুত তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পানির লাইন তারা ব্যবহার করছে, সেই পানির সুবিধা যাতে তারা না পায় এবং সেখানে যে বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইন যাতে ব্যবহার করতে না পারে, এমনকি গ্যাসেরও যে সংযোগ আছে সেই সংযোগ যাতে এই অবৈধ স্থাপনাকারীরা ব্যবহার করতে না পারে, সেই জন্যে এগুলো কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখান থেকে তাদেরকে মোটিভেট করে সরানোর উদ্যোগ তো সবসময় ছিল, আবারও উদ্যোগ নেওয়া হবে এবং তারা যদি মোটিভেট হয়ে না সরে তাহলে সেই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়ে তাদেরকে সরানো হবে। পাহাড়ে বাস করা অনেকেই সব হারানো মানুষ। বারবার তাদের পাহাড় থেকে সরিয়ে দেওয়া হলেও আর কোনো আশ্রয় না পেয়ে প্রতিবারই তারা ফিরে আসে পাহাড়ের ঝুঁকিপূর্ণ আবাসে। যারা প্রশাসনের বারংবার সতর্কতা, প্রশাসনের উদ্যোগের সাথে সহযোগিতা না করে
যারা সেখানে ছিল তারাই কিন্তু মূলত এই ট্র্যাজেডির শিকার হয়েছে। পাহাড় থেকে সরে যাওয়া মানুষদের পরিবার পিছু 1200 টাকা করে 6 মাস ঘর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা, বাঙালি, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে দুর্ভোগে দিন কাটাচ্ছে বানভাসী মানুষ। দুর্গম চরাঞ্চলে এখনও কোনো সহায়তা পৌঁছেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনার পানি কিছুটা কমে আসলেও বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। বাহাদুর পয়েন্টে যমুনার পানি কমলেও বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা 6 দিনের বন্যায় 7 উপজেলায় পানিবন্দী হয়েছে 30টি ইউনিয়নের 3 লাখের বেশি মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার 46 সেন্টিমিটার উপরে। অভ্যন্তরীণ নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা ছড়িয়ে পড়ছে। 41টি ইউনিয়নের 2.25 লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। খুব দুর্ভিক্ষ ছেড়ে গেছে, ঘরে দুয়ারে বের হইতেছি না, রান্না বান্না করে হইতেছি না, সরবল শান্তি মতন বের হইতেছি না, খাওয়া দাওয়া নাই। যার যা ঘরে আসলো তাই কয়েকদিন ব্যাগ চলাফেরা খাওয়া হইলো। কেউ দেখতে আসছিল না, এমন অসহায় পড়ে আছি যে ঘরদের ভেঙ্গ নিতে হইতেছি না, লোক কান্দে আসতেছে না, গরু বাছুর নিয়ে পানিতে পড়ে আছি। এখন তো ধরেন বাড়ি ছেড়ে এসে এটাই বসে আছি, 2-1 মুঠ করে চাল যাই কিছু আগের আছে তাই খাইতেছি বসতে গিয়ে। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানিও বিপদসীমা ছাড়িয়েছে। বাঁধ, কালভার্ট, ব্রিজ ধসে পড়ছে। ঘাঘট বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমোরের পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্রোতে 253 কিলোমিটার বাঁধ ও কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্গতদের জন্য 45টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানেও খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বাড়ি ঘর তলে গেছে, তবু আমি চাল পাইলাম না। আজকের বারে ছাগল নিয়ে জিনিসপত্র নিয়ে ঘর দুয়ার নিয়ে সব নিয়ে মানে আমরা ভাসি গেল। আপনারা আসছেন দেহার জন্য, কোনো লোক আমাদের দেহার জন্য আসি নাই। উপজেলার কয়াগাড়ি এলাকায় যমুনার বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বরাদ্দ না পাওয়ার অজুহাতে মেরামত করছে না পানি উন্নয়ন বোর্ড। মানুষের পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগির খাদ্য সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছে খামারিরা। বানের পানিতে ভেসে গেছে অনেক ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। আবারও নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতির পরে খেলার খবরে জানিয়ে দেব, ইউরোর পর বিশ্বকাপ জিতে আবারও ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ইটালিকে স্তব্ধ করে 4-0 গোলের অবিস্মরণীয় জয়। যাচ্ছি সর্বশেষ আয়োজনগুলোতে। বুধবার ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ডক্টর APJ আবুল কালাম। সিরডাপের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সিরডাপের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ব্যবস্থা বিষয়ে বক্তৃতা করবেন তিনি। এছাড়া পৃথক এক অনুষ্ঠানে বাংলাদেশের শিশুদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেবেন। সংস্থায় বিদায়ী মহাপরিচালক ডক্টর দুর্গাপ্রসাদ পাদোয়াল জানান, 33 বছর ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য বিমোচন সহ উন্নয়নে কাজ করছে সিরডাপ। কর্মজীবী নারীদের দক্ষতা বাড়াতে করণীয় বিষয়ে কর্মশালা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। মূল বক্তৃতা করেন স্কট মাইকেল রব। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন কর্পোরেট হাউসের কর্মজীবীরা নারীরা অংশ নেন। সংবর্ধনা দেওয়া হয়েছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালের শিক্ষানবিশ চিকিৎসকদের। অধ্যাপক ডাক্তার কানিজ মৌলার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া এবং পরিচালক অধ্যাপক সিরাজুল ইসলাম। ক্ষুদ্র ও মাঝারি শিল্প নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বেইলি রোডের ঢাকা BPW ক্লাবে চলছে হস্ত ও কারুশিল্প প্রদর্শনী। 4 দিনের এই প্রদর্শনীতে 44টি প্রতিষ্ঠান তাদের নিজস্ব উৎপাদিত হস্ত ও কারুশিল্প পণ্য প্রদর্শন করছে।
এবারে জানিয়ে দেব গ্রামীণ ফোন খেলার খবর। পাকিস্তানের 551 রানের জবাবে শ্রীলঙ্কা 1 উইকেটে 70 রান নিয়ে শেষ করেছে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন। 4 উইকেটে 488 নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান 13 ওভার যোগ করে 63 রান। অধিনায়ক মিসবাহ 5 বাউন্ডারিতে 66 করার পর 6 উইকেটে 551 রানে প্রথম ইনিংস ঘোষণা করেন। জবাবে 11 রানে ওপেনার পারনাভ ভিতানার উইকেট হারালেও লঙ্কানরা দিলশানের 46 রানে প্রাথমিক বিপদ কাটায়। সফরকারীদের চেয়ে এখনও 481 রানে পিছিয়ে প্রথম টেস্ট জিতে সিরিজের লিড নিয়ে শ্রীলঙ্কা। উইম্বলডন টেনিসে চতুর্থ রাউন্ডে মেয়েদের গ্রুপে 65 নম্বর বাছাই শেভি ডোভাকে 6-1, 2-6, 7-5 গেমে হারিয়ে ফেভারিট হিসেবে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। জার্মানির সাবিনি লিসিকির কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। সদ্য ফ্রেঞ্চ ওপেন জয়ী রুশ তারকা শারাপোভাকে দাঁড়াতেই দেননি লিসিকি। 6-4, 6-3 গেমে জিতে সেমিফাইনালে পা রাখলেন এই জার্মান তরুণী। প্রিমিয়ার বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড এবং সোনালী ব্যাংক। মাওলানা ভাসানী স্টেডিয়ামের সাধারণ বিভাগকে 5-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে সোনালী ব্যাংক। প্রথম ম্যাচে পরাজয়ের পর ক্রমে বেপরোয়া হয়ে উঠেছে আবাহনী। পুল এবং ফ্লিকের নির্ভুল প্রয়োগে ওয়ারির বিরুদ্ধে 11-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। হলুদ জার্সিধারীদের সুপরিকল্পিত আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ওয়ারির লাল জার্সিধারীরা। ফিল্ড থেকে মিমো 2টি এবং প্রিন্স ও রাজন 1টি করে গোল করেন। 2 বিদেশির স্টেক থেকে আসে বাকি 7 গোল। আগামী 11 জুলাই ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ। 16তম এই চ্যাম্পিয়নশিপের সবগুলো খেলা হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে এমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে উপহার হিসেবে একটি ক্যারম বোর্ড তুলে দেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ পলক এমপি। চ্যানেল আই এর সকল দর্শকদেরকে আমরা অনুরোধ করব, আসুন আপনারা সবাই আমাদের ক্যারাম ফেডারেশনের প্লেয়ারদের পাশে দাঁড়ান, আমাদের জন্য দোয়া করবেন যেন আসন্ন 16তম সার্ক ক্যারাম টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো করেন এবং চ্যানেল আইয়ের এই সহযোগিতার জন্য চ্যানেল আইকেও বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবারে গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলোর সাংস্কৃতিক সংবাদ। পোস্টার ও প্রমোশনাল উন্মুক্ত করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ওহিদুজ্জামান ডায়মন্ডের চলচ্চিত্র অন্তর্ধানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে পোস্টার উন্মুক্ত করেন উপাচার্য আ.ম.শ. আরেফিন সিদ্দিক। ভবিষ্যতে তীব্র পানি সংকট থেকে মানবজাতিকে বাঁচানোর তাগিদেই নির্মিত হয়েছে চলচ্চিত্র অন্তর্ধান। প্রিয় দর্শক, এর সাথে শেষ করব সংবাদ। যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করে বাংলাদেশের জনগণের মর্যাদা হানি করেছে বিশ্ব ব্যাংক। সংসদে অর্থমন্ত্রী যে কোনো মুহূর্তে বৈঠক। পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরছে না জায়গা, বাংলাদেশ সরকার অন্য দাতাদের চুক্তি বাতিলের বিষয়টি সুরাহা করবে আশা। অযোগ্য কোম্পানি বাতিল হওয়াতেই বাংলাদেশের উপর রুষ্ট বিশ্ব ব্যাংক, পদ্মা সেতু প্রকল্পে এডিবিরও না। একদিন পর উল্টো পথে হাঁটলেন যোগাযোগ মন্ত্রী, বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টের কাছে ঋণ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। পদ্মা সেতু অর্থায়নে বিকল্প উৎসের কথা জানতে চায় বিএনপি, জনস্বার্থে না হলে ক্ষমতায় গেলে চুক্তি বাতিল। এবং দেশ গঠনে প্রগতির চেতনা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান, যুদ্ধ অপরাধের বিচার শেষ করতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। ধন্যবাদ সবাইকে।